ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরু করছি বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর দিয়ে। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। ঘরের মাঠে 17 মাস পর জয় পেল টাইগাররা। সাথে 3 দিনে ম্যাচ জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। মিরাজ তাইজুলের ঘূর্ণি তোপে দ্বিতীয় ইনিংসে 111 রানে অল আউট হয় সফরকারীরা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ফাইফার তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ আর তানজিম হাসান সাকিব, তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এপিটাফ লেখা হয়ে গেছে। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের 2 সেট ব্যাটার তাইজুল ইসলাম আর মিরাজ। দলীয় 342 রানে 20 রান করা তাইজুল আউট হলে ভাঙে দুজনের 63 রানের জুটি। এরপর ডেবিউটেন্ট সাকিবের সঙ্গে মিরাজ গড়েন 96 রানের জোট। বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে 10 নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান করেন সাকিব। সাকিবের আউটের খানিক বাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। 104 রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 2000তম রান। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি। মিরাজ নৈপুণ্যে বাংলাদেশের লিড 217। জিম্বাবুয়ের হয়ে 5 উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে। জবাবে ব্যাটিং কল্যাপসে পড়ে সফররতরা। 8 রানে 2, 22 রানে জিম্বাবুয়ে হারায় 3 উইকেট। স্কোরবোর্ডে যখন 69, জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার তখন প্যাভিলিয়নে। সব মিলিয়ে তাদের ইনিংস থামে 110 রানে। বাংলাদেশের জয় 1 ইনিংসও 106 রানের বড় ব্যবধানে। মিরাজ 5, তাইজুল নেন 3 উইকেট। সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটাও বাংলাদেশ দলের ভালো হয়নি, কিন্তু বাকি 2.5 দিন দারুণ ক্রিকেট খেলে চট্টগ্রাম টেস্টটা নিজেদের করে নিয়েছেন মিরাজ শান্তরা। ফলে সিলেট টেস্ট হারের পর সিরিজ হারানোর যে শঙ্কাটা গেঁথে বসেছিল, সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ দল এক প্রকার একটা লজ্জা থেকেও বেঁচে গেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। দারুণ সিলেটের প্রতিশোধ চট্টগ্রামে যে নিলেও নিয়েছে বেশ ভালোভাবেই বাংলাদেশ। বিশেষ করে ব্যাট হাতে বল হাতে মেহেদী মিরাজের দুর্দান্ত পারফরমেন্স ছিল। তো এই ম্যাচের গল্প, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের গল্প, এসব নিয়ে কথা বলতে আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি তার নামেই পরিচয়। তবে যদি অন্য পরিচয়ের কথা বলা যায়, ফর্মার ক্রিকেটার, যদি বলা যায় ফর্মার সিলেক্টর, সেটাও আছে। তবে এই মুহূর্তে তার যে পরিচয়টা তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন শুনতে, তিনি চ্যাম্পিয়ন আবাহনী অর্থাৎ ডিপিএল চ্যাম্পিয়ন দলের কোচ হান্নান সরকার। তাকে স্বাগত জানাতে চাই স্পোর্টস লাইভের সেটে। কেমন আছেন হান্নান ভাই? অভিনন্দন প্রথমে, অনেক অনেক দারুণ একটা আপনাদের লিগ গেল যেখানে চ্যাম্পিয়ন হলেন এবং আমজনতার দল হয়ে গিয়েছিল। এবারের আবাহনীর জয়টা একেবারেই অন্যরকম ছিল। এর আগেও 33 বার চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা, তবে এই বারটা আসলে একটু ভিন্নই ছিল। ওভারঅল আজকেও একটা দারুণ দিন, বাংলাদেশ টেস্টও জিতেছে। সব মিলিয়ে যদি অনুভূতিটা বলেন। প্রথমে তো বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে হবে, কারণ এই ম্যাচটা এই স্টেজে হতে পারে সেটা আমরা চিন্তা করিনি। মানে আজকে টোটালি একটা ডিফারেন্ট দিন দেখলাম, মিরাজের দিন, মানে ব্যাটিংয়ে বলিংয়ে সব কিছু মিলে। সো অবশ্যই জিম্বাবুয়ের সঙ্গে এটাই প্রত্যাশিত ছিল। প্রথম ম্যাচে আমরা হোঁচট খেয়েছি, বাট আজকের জয়টা নিশ্চিতভাবেই কিছুটা আমাদের কনফিডেন্স দেবে না আমাদের বাংলাদেশ দল আবার ফিরে এসেছে। আবাহনীর কথা যদি বলি, আসলে একটু চমকই বলা যেতে পারে। মানে আবাহনী এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়নশিপের ব্যাপারে খুব বেশি আশাবাদী অনেকেই ছিল না, বাট মাঠের খেলায় খেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে হয় সেই কাজটা এবার আবাহনী করতে পেরেছে। ভালো খারাপ সব কিছুই থাকে, বাট এই দলটা এবছর খারাপের সংখ্যাটা খুব কম। আপনি দেখবেন পুরো 16 ম্যাচে আমরা 2টা ম্যাচ হেরেছি, 14টা ম্যাচ উইন করেছি। একদম প্রথম ম্যাচ ফার্স্ট লিগের এবং ফার্স্ট লিগের একদম লাস্ট ম্যাচ হেরেছিলাম। সুপার লিগে পর 5টা ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সো পারফরমেন্স দিয়ে ডিজার্ভিং দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। যখন একটা টুর্নামেন্ট চলে তখন মাইন্ডসেট কিংবা পরিবেশ সব মিলিয়ে যদি বেটার থাকে, যদি সমালোচনার মাত্রা কম থাকে, সুবিধা হয়। কিন্তু এবার অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে খেলতে হয়েছে, বাকি মাঠের খেলাটা ঠিকঠাক রাখতে হয়েছে। এই জায়গাটাই তো হেড কোচ হিসেবে একটা বাড়তি দায়িত্ব পালন করতে হয়। কিভাবে সামলেছেন ওভারঅল দলকে? আমার কাছে মনে হয় যে মাঠের ক্রিকেটের যে কাজটা সেটা ঠিক রাখার জন্য পেছনে অনেক কাজ করতে হয়। আমরা যারা ক্রিকেট ফলো করি আমরা জানি যে মাঠের ক্রিকেটটা যখন চোখের সামনে আসে তখন সেটা দেখা যায় যে কী হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের দলটা যখন মাঠে খেলেছে 11 জন প্লেয়ার একটা সময়ে দেখা যায় যেটা হলো ফিল্ডিং টাইম
যেই সময়টা থাকে, ফিল্ডিংয়ের সময় 11 জন প্লেয়ারকে একসঙ্গে দেখা যায়। ব্যাটিং করলে স্বাভাবিকভাবে 2 জন প্লেয়ার হয়তো ব্যাটিং করে, বাট 11 জন যখন মাঠে ছিল আপনি দেখবেন প্রতিটা প্লেয়ারের মধ্যে অ্যাটিটিউড এবং তার অ্যাক্টিভিটিস, তার ডেডিকেশন, কমিটমেন্ট, প্রতিটা বিষয় কিন্তু দেখা গিয়েছে এবং সেটার পেছনের কাজটাই করতে হয়েছে আমাদেরকে, যারা কোচিং স্টাফ ছিল বা ম্যানেজমেন্টে ছিল। সেই জায়গায় আমি যেই কাজটা করার চেষ্টা করেছি, আমি গতকালকেও খেলা শেষে কথা বলেছি কিছু জায়গায়, সেখানে আমি সবচেয়ে বেশি হাইলাইট করেছি যেটা হলো পেমেন্ট ইস্যুটা। আপনি জানেন যে ঢাকা লিগে এবার পেমেন্ট ইস্যু নিয়ে বেশ একটা ঝামেলা ছিল, কারণ দেশের প্রেক্ষাপট চেঞ্জের পরে স্বাভাবিকভাবে অনেক প্লেয়ারের দল পাওয়া নিয়ে বাজেটের জায়গা থেকে অনেকগুলো দল এবার কম বাজেটে চলে গিয়েছে স্বাভাবিকভাবেই। সেখান থেকে আর্থিক যে বিষয়টা যেটাই হয়েছে সেটা যেন এনশিওর করা যায়। আমি যখন দায়িত্বটা নিয়েছি কোচ হিসেবে, আমাকে যখন কনফার্ম করা হয়েছে, আমি তখনই বাজেটটা জানার পর সেই জায়গাটা এনশিওর করার চেষ্টা করেছি। একটা ভালো বিষয় হচ্ছে লিগ শুরুর আগে 50% পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে। ঈদের আগে, মানে ফার্স্ট লিগ যখন চলছিল তখন ঈদের আগে আমাদের বাকি 30% দিয়ে 80% পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। গতকালকে মডার্নের সঙ্গে ম্যাচের আগের দিন আরও 10% দিয়ে সেটা 90%। গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাতে 100% ক্লিয়ার। এখন কেমন হলো? ডিনার তো খুবই ভালো হয়েছে। ডিনারের সবচেয়ে বড় যেই বিষয়টা ছিল, ডিনারে খাওয়াটা তো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় খেতে পারি, বাট দিন শেষে একটা দলের প্লেয়াররা বা ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষ যখন জানে যে আমি এই বছরে যে কন্ট্রাক্ট বা যে টাকাটা পাওয়ার কথা সেটা ফুলফিল হয়ে গেছে, এর চেয়ে বড় ডিনার আর হতে পারে না। তো সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো বোনাসের একটা বিষয় আলোচনা হয়েছে, নিশ্চিতভাবে সেটা সামনে অপেক্ষা করছে। গ্রেট। তাহলে একটু দেশের ক্রিকেটে ফেরা যাক, কারণ আলটিমেট জায়গা তো ওখানেই, যেখানে আসলে বৈভব সূর্যবংশীরা উঠে আসে এবং এক প্রান্তে জয়সওয়াল খেলে পাশের দেশে। এত বড় লেভেলে আমরা জানি যে রাতারাতি এখানে যদি আমরা ভবিষ্যতের টেন্ডুলকার, সেহবাগ চাই, সম্ভব না, কিন্তু ভবিষ্যতের তামিম, সাকিব, মুশফিক এরকম তো আসতে হবে, তৈরি করতে হবে। এবং ডিপিএলও একটা জায়গা যেখানে অনেকে অমিত হাসানদের মতো ক্রিকেটার আছেন। তো কি মনে হয় এই জায়গাটা কতটা সমৃদ্ধ, এই গেটওয়েটা কেমন স্বচ্ছতার সঙ্গে আমরা দেখতে পারি ভবিষ্যতে যে দ্রুত খেলোয়াড়রা আসবেন, পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনে? আমাদের মনে হয় ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাজমেন্ট করতে হয়। এটা মাঝখানে একটা যে ভাটা গিয়েছে আমি বলবো, আমাদের এ টিমের কিছু অ্যাক্টিভিটিস কম ছিল। আমি 2 বছর আগের কথা বলছি, তখন আমাদের ন্যাশনাল টিম, তারপরে দেখা যাচ্ছে এইচপি, মাঝখানে এ টিমের অ্যাক্টিভিটিসটা খুব কম ছিল। বাট গত বছর থেকে যেটা খুব স্ট্রংলি ফলো আপ করা হচ্ছে, এই টিমের অ্যাক্টিভিটিসটা বাড়ানোর যে কাজটা, সেটার দিকে নজর দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে গত বছর এই টিমের 2টা সিরিজ খেলা ছিল, এই বছরও বেশ কিছু অলরেডি নিউজিল্যান্ড আসছে আমরা জানি। আমার মনে হয় এই প্রোগ্রামগুলো চালু হলে ডোমেস্টিক যারা পারফর্ম করে, কারণ আমরা জানি যে আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে বেশ বড় একটা গ্যাপ রয়েছে কোয়ালিটির জায়গা থেকে। তো যারা ডোমেস্টিকে পারফর্ম করছে তারা যদি এ টিমে পারফর্ম করতে পারে, ইন্টারন্যাশনালে যে পারফর্ম করার কাজটা সহজ হতে পারে, সেই জায়গাটায় খুব মনোযোগ দেওয়া হয়েছে। আমি বিশ্বাস যে এ টিমের পারফরমেন্সটার মাধ্যমে প্লেয়াররা যখন তাদের ন্যাশনাল টিমে ইনক্লুশন হবে, তখন তারা সেটা অনেক ইজিয়ার হবে। যেটা আগে মাঝখানে একটা ব্যাপার ঘটেছিল যে প্রিমিয়ার লিগে ভালো করছে তাকে ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হচ্ছে, বা ন্যাশনাল লিগ বা যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে ভালো করলেই তাকে ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হচ্ছে। সো এই টিমের কার্যক্রমটা যখন রানিং থাকবে, আমার মনে হয় ন্যাশনাল টিমের সেটা প্রতিফলন, পজিটিভ প্রতিফলনটা দেখা যাবে। অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্সের বিকল্প নেই, সেটা পারফর্ম করেই এই টিমে আসতে হবে বা প্রসেসে আসতে হবে। আমার বিশ্বাস যে একটা পালাবদলের সময় চলছে, আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়াররা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে গিয়েছে। নিশ্চিতভাবে তাদের জায়গায় রিপ্লেসমেন্টের যে বিষয়গুলো রয়েছে, সেখানে ক্রিকেট বোর্ড খুব ক্লোজলি কাজ করছে, মনিটরিং করছে। আমি জাস্ট 2 মাস আগেই ন্যাশনাল সিলেক্টর ছিলাম, তো স্বাভাবিকভাবে সেই প্রসেসের মধ্যে আমিও ছিলাম। 2 ধরনের ভাবে চিন্তা করা যায় এখানে। একটা হলো ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, যেটা 26-এ টি20 ওয়ার্ল্ড কাপ, 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপেরকে কেন্দ্র করে। তার পরপরই আবার 3-4 বছর পরে যে প্লেয়াররা রিপ্লেস করবে বা তৈরি হবে সেখানে। সো 2ভাবে চিন্তা করে 2 ধরনের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হবে, সেই কাজটাই এখন করার চেষ্টা করা হচ্ছে। আপনি এ টিমের কথা বলছিলেন, এই জায়গাটায় কিছু আসলে চ্যালেঞ্জ থেকে গেছে কিনা? যেমন একেবারেই নতুন মুখ বলতে আমরা সেরকম দেখিনি, যারা সম্ভাবনাময়, যেমন অমিত হাসানের কথা আমি একটু আগে বলছিলাম, সাইফুদ্দিন তিনি ভালো করেছেন তার জায়গাটায়। বরঞ্চ আমরা দেখছি যে হ্যাঁ, জাতীয় দলে যারা ছিলেন তারা একসময় তারাও নেমে গেছেন এ টিমে। তো এই জায়গাটায় কি মনে হয়, ওই যে নতুনদের আরেকটু যে যারা সম্ভাবনা জাগাচ্ছে, তাদের সুযোগটা আরেকটু বেশি দরকার কিনা? অবশ্যই আপনি যেটা বলেছেন একদম যথার্থই। এবং আপনাকে আমি যেহেতু এই সিস্টেমের মধ্যে ছিলাম রিসেন্ট পাস্টেই, আমি জানি যে আপনার মুস্তাফিজ, শরীফুল, স্পেশালি এই 2জনকে নিয়ে অনেকেই আলোচনা করছে। এই 2জন বেসিক্যালি
ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইনজুরি কারণে একটা দূরত্বের মধ্যে ছিলেন। মুস্তাফিজও কিন্তু ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে এসে শেষের দিকে কিছু ম্যাচ খেলেছে সুপার লিগে। মুস্তাফিজের রিদমটা ফিরিয়ে আনা, আমি যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিকের মধ্যে যে গ্যাপটা, সেটার মাঝখানে যদি এ টিম খেলা যায় রিদমটা ফিরে আসতে পারে। মুস্তাফিজ, আপনি জানেন যে আমাদের সামনে বেশ কিছু টি-20 খেলা রয়েছে আফগানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। সো সেটার জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে রিদমটা ফিরিয়ে আনার জন্য দুটো ম্যাচের টিম দেওয়া হয়েছে। আপনি দেখবেন দুটো ওয়ানডে ম্যাচের টিম দেওয়া হয়েছে। সেখানে আমি শিওর যে এই দুটো ম্যাচের জন্যই তাদেরকে চিন্তা করা হচ্ছে, তারপরে হয়তো যারা পাইপলাইনে রয়েছে তাদেরকে দেখবে। আমি কিন্তু একটা কথা একটু আগে মেনশন করেছি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট এবং লং টার্ম প্ল্যানের রিপ্লেসমেন্ট। অমিত হাসান ইমিডিয়েট রিপ্লেসমেন্টের একজন অপশন হিসেবে তৈরি হচ্ছে। আপনি অমিত হাসান গত বছরে অস্ট্রেলিয়া, আমরা যখন এইচপি টিম গিয়েছিলাম, আমি টিমের সঙ্গে গিয়েছিলাম সিলেক্টর হিসেবে, সেখানে দুটো 4 ডে ম্যাচ খেলেছে এবং লঙ্গা ভার্সনে যথেষ্ট ভালো খেলছে। যেহেতু ওয়ান ডে স্কোয়াড দেওয়া হয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই অমিতকে নিয়ে সেভাবে হয়তো চিন্তা নাও করতে পারে, লঙ্গার ভার্সনে তাকে চিন্তায় রেখেছেন। আমার মনে হয় যে এইচপিতে বেশ কিছু প্লেয়ার, এইচপির একটা সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকা আসছে। সো আপনি যদি প্রসেসটা দেখেন, সেখানে স্কোয়াডটা দেখলে এবং আপনি যখন একটু ডিপে যাবেন, তখন সেটা আমার মনে হয় যে আপনি বিশ্বাস রাখতে পারেন এবং কমিটমেন্ট দেখতে পারবেন বিশ্বাস সিলেক্টর এবং বোর্ডের কাছ থেকে। এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যারা আছেন, যারা প্রপার একেবারে প্রসপেক্ট হবেন বাংলাদেশের জাতীয় দলে ভবিষ্যতে, এই জায়গায় কোন নামগুলো সম্ভাবনাময় মনে হচ্ছে অ্যাপার্ট ফ্রম অমিত হাসান বা আর কারা? আমি আসলে সিলেকশন প্যানেল থেকে যখন সরে এসেছি, 1 বছর ন্যাশনাল সিলেক্টর ছিলাম, তার আগে 8 বছর এজ গ্রুপ সিলেক্টর ছিলাম। সো 9 বছর আমি সিলেকশন প্যানেলের সঙ্গেই কাজ করেছি ক্রিকেট বোর্ডে। আমি আসার আগে কিছু নামের ব্যাপারে আমি আমার অবজারভেশন আমি দিয়ে এসেছি আমাদের অপারেশনস চেয়ারম্যান ফাহিম স্যারকে, সঙ্গে লিপু ভাই এবং রাজ্জাককে। যেখানে আমার অবজারভেশন, আমার যেটা স্বপ্ন ছিল যে এরা এখন ইমিডিয়েট রিপ্লেসমেন্ট অপশনের নাম রয়েছে এবং 3 বছর পরে কারা হতে পারে। সেই আপনি যদি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট দেখেন, ফর এক্সাম্পল মুসাদ্দেক ওয়ান অফ দেম, ইমিডিয়েট রিপ্লেসমেন্টের জন্য ইন্টারন্যাশনাল পারফরমেন্স করেছে, ডোমেস্টিকে ভালো করছে। মাহমুদুল্লাহ এবং সাকিব চলে যাওয়ার পরে সেখানে একটা জায়গা রয়েছে যেখানে মুসাদ্দেককে নিয়ে চিন্তা করা যেতে পারে। শামিম ইমিডিয়েট রিপ্লেসমেন্টের জন্য রেডি হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার আসার জন্য। ইয়াসির রাব্বিকে আবার ফিনে আনা হয়েছে এই টিমে। সো এরকম কিছু প্লেয়ার আছে। ইভেন সোহান, যেহেতু মুশফিক রেগুলার খেলছিল, লিটন খেলছিল, সোহানের জায়গাটা সেভাবে হচ্ছিল না ডোমেস্টিক পারফর্ম করার পরও। সো কিছু জায়গা তৈরি হওয়ার পরে এরা ইমিডিয়েট রিপ্লেসমেন্টে বেশ এগিয়ে রয়েছে। আপনি যদি আবার দেখেন 3 বছর পরে রিপ্লেসমেন্ট, সেখানে ফর এক্সাম্পল আপনি মাহফুজুমান রাব্বি হতে পারে, জীবন একজন অফিস স্পিনার রয়েছে, ওয়াসি সিদ্দিকী হতে পারে। সো এই ধরনের কিছু নাম রয়েছে যারা হয়তো 2-3-4 বছরের মধ্যে প্রসেসের মধ্যে থেকে নিজে থেকে আপডেট করে আসতে পারে। সো আমার মনে হয় যে ডিফারেন্টভাবে কাজ করার যে বিষয়টা, কাদেরকে আমরা ইমিডিয়েট 2-1 বছরের মধ্যে রিপ্লেসমেন্টে চাচ্ছি, কাদেরকে আমরা 3-4 বছর পরে চাচ্ছি, সেই জায়গাটায় তাদেরকে সেভাবেই প্রসেসের মধ্যে রেখে এগিয়ে নিয়ে গেলে হয়তো ওই যে আমাদের রিপ্লেসমেন্টের যে অপশনগুলো নিয়ে আমরা সবসময় ফাইন্ডিংসের মধ্যে থাকি, এখন যেমন একটা বড় ধাক্কা এসেছে, এই ধাক্কাগুলোকে সামলানোটা অনেকটুকু সহজতর হতে পারে। কারণ ভাই ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা হয়, এর আগেও আমরা দেখেছি যে ন্যাশনাল টিমে খেলেছে 1-2-4 ম্যাচ, তারপর বাদ পড়তে হয়েছে, ঘরোয়াতে পারফর্ম করেছে, আবার যখন তাকে ন্যাশনাল টিমে আনা হয়েছে আবারও ছন্দপতন লম্বা সময় যে করতে পারেন। আমরা বিজয়কেও বলতে পারি এত দারুণ খেলে সুযোগটা পেলেন, যাই হোক ফরম্যাট ভেদে এখানে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু যখন দ্বিতীয়বার বা তৃতীয়বারের গ্যাপে সুযোগটা পান, লম্বা করতে পারেন না আসলে ওই স্টেটা জাতীয় দলের সাথে, যে ওখানে একটা ক্যারিয়ার হবে। তো এই বারবার আসা যাওয়ার মধ্যে যে অনেকে আমরা দেখেছি যে জাতীয় দলের বাইরেই বরাবরই থেকে গেছেন। এই জায়গাটায় কি চ্যালেঞ্জ খেলোয়াড়দের, কোথায় মনে হয় যে তারা ভোগে অনেক বেশি? খুবই সিম্পল একটা মেসেজ, আমি একটু আগে আবার বলি যে আগের কথাটি নেই। আমি যেটা বলেছি, ডোমেস্টিকে পারফর্ম করে ইন্টারন্যাশনাল খেলতে গেলে এই বেগটা পেতে হতেই পারে। আপনি দুটার মধ্যে ফারাক রয়েছে এবং বেশ ভালো একটা দূরত্ব রয়েছে কোয়ালিটির জায়গা থেকে। সেখানে আপনি যদি এই টিমের প্রোগ্রামগুলো রেগুলার রান করতে পারেন, বছরে আপনি মিনিমাম 2-3টা হলে তো খুবই ভালো। 3টা যদি ট্যুর থাকে বা প্রোগ্রাম থাকে এই টিমের, আপনি 6টা 4 ডে খেলার সুযোগ পাচ্ছেন বা লঙ্গা ভার্সন খেলার সুযোগ পাচ্ছেন। আপনি যদি তাদেরকে 6টা লঙ্গা ভার্সন খেলার সুযোগ করে দিতে পারেন, নিশ্চিতভাবেই সেখানে পারফরমেন্সের জাজমেন্টের পরে আপনি তাকে ন্যাশনাল টিমে নিয়ে একটা রেডি স্টেজে পাবেন। এখন ফর এক্সাম্পল অমিত হাসান, এখন হয়তো আমি ধারণা করছি নিউজিল্যান্ডের সঙ্গে লঙ্গা ভার্সন ম্যাচ দুটো খেলবে আমার বিশ্বাস। 4টা ইনিংস যদি ব্যাটিং করার সুযোগ পায়, এভাবে যদি 5টা বা 6টা ম্যাচ খেলার সুযোগ পায়, আমরা অমিতকে সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো যে ডোমেস্টিকে যখন পারফর্ম করছে, আমরা তখন জাজ করতে পারবো যে ইন্টারন্যাশনাল লেভেলে সে কেমন করতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া আমার সঙ্গে সে ট্যুরটা করেছে, আমি দেখেছি তখন পর্যন্ত 1 বছর আগের কথা বলছি, আরও সময় লাগবে। কারণ ওইখানে ওই কন্ডিশনে পাকিস্তানের মতো ভালো টিমের এগেনস্টে, ওই কোয়ালিটি বলার এগেনস্টে তাকে দেখে মনে হচ্ছে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। সো এইভাবে লং টার্ম প্ল্যান যদি আপনি সাকসেস পেতে চান, আপনার এই টিমের অ্যাক্টিভিটিসটা যদি আপনি নজর দেন, তাহলে একটু সময় দরকার। কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, হান্নান সরকার আছেন, সেখানেই আবার যেতে চাই। এই যে একটা সিরিজ যখন চলে, টাইগাররা খেলেন, ঠিক পাশাপাশি আরেকটা খেলা চলে, এটা বাংলাদেশ ক্রিকেটে বরাবরই ছিল, আলোচনা সমালোচনা একটা ইস্যু আসতেই থাকে মিডিয়াতে। নাজমুল হাসান পাপনের সময় ছিল, ফারুক আহমেদের সময় আছে। এই ব্যাপারটা, আপনি একজন ফর্মার ক্রিকেটার কিংবা সিলেক্টরও ছিলেন, কি মনে হয় ক্রিকেটকে আসলে
যথেষ্ট পিছিয়ে দেয় কিনা, কিংবা কনসেন্ট্রেশন একটু হলেও সেদিকে থাকে কিনা, মিডিয়ার বলেন সব কিছুই একটা না একটা চলতে থাকে। এই যে মাঝে মাঝে তো নোটিসই করা যায় না যে একটা সিরিজ চলছে 2 ম্যাচের, কারণ এতটা হাইপড হয়ে যায় অন্য টপিকগুলো। এটা কি বাংলাদেশ ক্রিকেটে কেন হয় হান্নান ভাই, এবং এগুলো কি যাবে না কখনো? আপনি কি ক্রিকেট বোর্ডের যেসব বিষয়গুলো আলোচনা অবশ্যই, আসছে হ্যাঁ, সেই হ্যাঁ, কথাটা একটা মিন সিরিজ করছেন? চলছে, সেখানে যখন সংবাদ মাধ্যমে এসে কেউ কথা বলে বোর্ডের পক্ষ থেকে, অবশ্যই মাঠের খেলা নিয়ে কথা হয়, এর আগেও আমরা দেখেছি, হওয়া উচিত, তাই না? এই সিরিজে এটা হচ্ছে, এখানে প্ল্যান আছে, বেটার করবে, কিন্তু অন্য অন্য ইস্যু চলে, যেটা বোর্ডের মধ্যে রাজনৈতিক ইস্যু হয়, এই যে ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে সব কিছুই। তো এই ব্যাপারগুলো কিন্তু ছিল, আগেও ছিল, এখনও আছে, কম বেশি সেটা আলাদা পরিমাপের জায়গা, কিন্তু এটা কেন হয়? অন্য বোর্ডে তো আমরা খুব বেশি দেখি না। এই বোর্ড আসার পরে আমরা ধারণা করেছিলাম এই বিষয়গুলো কমে যাবে। আসলে ট্রাস্টের জায়গা থেকে সবাইকে ট্রাস্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন আমাদের নতুন বোর্ড হওয়ার পরে ফারুক ভাই যখন প্রেসিডেন্ট হলেন, তার উপর কিন্তু সবার একটা ডিফারেন্ট চিন্তাভাবনা, একটা ট্রাস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে কাজ শুরু করেছেন। আসলে বোর্ড অফ ডিরেক্টরসের সংখ্যাটা কম। আপনি 10 জন, যেখানে 25-26 জন ডিরেক্টর, সেখান থেকে 10 জনকে দিয়ে বোর্ড চালাতে গেলে কিছুটা বেগ পেতে হয়। আর দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে কিন্তু সেখানে সেটার ইম্প্যাক্ট বা প্রতিফলন প্রতিটা ক্ষেত্রেই পড়েছে। নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড দেশের বাইরে না, ক্রিকেট বোর্ড বাংলাদেশের মধ্যে, এবং সেটার ইম্প্যাক্ট তো কিছুটা এখানে থাকবেই। কিছু কিছু ভালো ডিসিশন ফারুক ভাই মেড করেছে। যেমন আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি বোর্ডে চাকরি করি না, আমি ভিতরের খবর অনেক কিছুই জানি না, বাট মিডিয়ার মাধ্যমে বা মানুষের মুখে শুনে যেটা জানি, যে আর্থিক যে বিষয়টা নিয়ে, টাকা পয়সার যে বিষয়টা আলোচনা হয়েছে, এটা কিন্তু ভালো একটা কাজ হয়েছে। কিন্তু এই ভালো কাজটা ফারুক ভাই ভালো চিন্তা থেকে করেছেন, কিন্তু সেটা আসলে মানুষের সামনে যখন এসেছে, প্রেজেন্সটা কিন্তু মানে খুব একটা পজিটিভভাবে আসেনি। এখানে কি আপনার মনে হয় যে গণমাধ্যম কিংবা বাংলাদেশের যারা সমর্থকও আছে ক্রিকেটের, সোশ্যাল মিডিয়াও বলেন, তারাও এটার জন্য দায়ী? শুধুমাত্র আমরা তো বোর্ডের দিকে আঙুল তুলি অনেক সময়। সোশ্যাল মিডিয়া আসলে এই বর্তমান যুগে আপনি সোশ্যাল মিডিয়াকে ইগনোর করার, আপনি ওভারলুক করে চলে যাবেন, ব্যাপারটা তা না। এটার সঙ্গে কীভাবে ভালো আদায় করে নেওয়া যায়, কীভাবে পজিটিভ ইম্প্যাক্ট রাখা যায়, সেটা দেখতে হবে। কারণ আপনার এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আপনি এত স্পন্সার আসে, সেটাকে আপনি ইগনোর করার সুযোগ নেই। আজকে সোশ্যাল মিডিয়া যদি অ্যাক্টিভ না হয়, নিশ্চিতভাবে বাংলাদেশ এবং স্পন্সারের ক্ষেত্রে অনেকে ব্যাকফুটে চলে যাবে। সো আপনার আর্থিক যে বিষয়টা, সেখানে এই সোশ্যাল মিডিয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তবে সমস্যাটা হয়ে গেছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় পজিটিভের চেয়ে নেগেটিভ মানুষ শুনতে চায় বেশি। এখন এই নেগেটিভটা যখন মানুষের সামনে বেশি আসে, তখন পজিটিভগুলো তখন ঢাকা পড়ে যায়। আর আমরা অনেস্টলি, আমি নিজস্ব, আমরা সবাই তো বাঙালি, আমাদের কালচারটা হচ্ছে আমরা পজিটিভটাকে খুব বেশি শুনতে চাই না, দেখতে চাই না। যেটা একটু কন্ট্রোভার্সি বেশি, যেটাতে নেগেটিভ বিষয় বেশি, সেটা আমরা শুনতে বা দেখতে ভালোবাসি। সো সেই জায়গা থেকে নেগেটিভ নিউজ কভার করা, নেগেটিভভাবে সব কিছু উপস্থাপন করে আমরা বেশি বেনিফিটেড হই পার্সোনালি। সেটা আপনার চ্যানেল থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম, প্রতিটা জায়গায়। তো সেই জিনিসগুলোর কারণে রিয়েলিটি, আমি সেটাই বলছি, সেই জায়গা থেকে হয়তো আমাদের যদি একটু পজিটিভভাবে চিন্তা করি যে ঠিক আছে, ক্রিকেটের ভালোর জন্য কী করতে হবে, আচ্ছা ফারুক ভাই এটা করেছে, এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এটা ভুল, বাট এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এটা রাইট, ঠিক আছে, আমরা রাইটটাকে সামনে নিয়ে আসি। সো এইভাবে যদি চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটেরও ভালো হবে, সংগঠকরা ইন্সপায়ার হবে। আপনি একটা ভালো কাজকে যদি পজিটিভভাবে তাকে ইন্সপায়ার করেন, নিশ্চিতভাবে আরেকটা ভালো কাজের সহায়তা তৈরি হবে। আপনি যখন পজিটিভ কাজটার মধ্যে থেকে একটা নেগেটিভ খুঁজে বের করে সেটাকে হাইলাইট করবেন, সে ডিমোটিভেটেড হবে। সো আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনায় আর একটু পজিটিভিটি আনলে, সমালোচনা হবেই, ভালো কাজ খারাপ কাজ দুটোই থাকবে, কিন্তু নেগেটিভটা বেশি মানে সামনে না এনে পজিটিভ বিষয়গুলো যদি হাইলাইট করা যায়, আমার মনে হয় যে ক্রিকেট এগিয়ে যাবে। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, ক্রিকেট সিরিজ চলছে, তার মধ্যে কেন এগুলো? আমরা আসলে জিম্বাবুয়ের সঙ্গে খেলা প্রথম ম্যাচটা হেরেছি, তারপরে যে সেটার কামব্যাক করেছি, আজকে এই জয়টাকে আমরা যেভাবে সেলিব্রেট করি, তার থেকে বেশি নজর রাখবো অন্যদিকে কী হচ্ছে আজকে, অন্য বিষয়টা, মানে ক্রিকেট বোর্ডের ইন্টারনাল কোন বিষয়, সেটা আমরা শুনতে চাই, কত টাকা কী হলো, কোথায় কে গেলো, কী করলো। তো আমার মনে হয় যে আমাদের মানসিকতার চেঞ্জ যদি আসে, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যারা যেই কাজেই রয়েছি, সেই জায়গায় যদি সেটা আর একটু পজিটিভলি প্রেজেন্ট করি, সাধারণ মানুষ সেটাকে পজিটিভভাবে নেওয়া শুরু করবে। রুট লেভেলের ক্রিকেটে নতুন বোর্ড আগের চেয়ে কতটা আসলে এগোতে পারলো, কিংবা যে জায়গাগুলো নিয়ে বরাবরই কথা হয়েছে গত 15-16 বছর, যে স্কুল ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য কাঠামো, অন্য লিগ চালু করা, এখানে কি পজিটিভ কিছু দেখছেন? আমি নিজে এজ গ্রুপে 8 বছর কাজ করেছি। আসলে অনেক কিছু রয়েছে। আমরা সবাই কিন্তু ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তাভাবনা করি। আজকে যে আন্ডার 16 খেলা চলছে, আপনি জানেন না?
আপনি জানেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছে, আপনি জানেন না। বাংলাদেশের জিম্বাবুয়েশন টেস্ট চলছে, আপনি জানেন। দ্যাট মিনস খেলা কিন্তু চলছে, স্কুল ক্রিকেটও চলছে। স্কুল ক্রিকেটে যথেষ্ট ভালো কোয়ালিটি খেলা হচ্ছে। একটা ছেলে 300-400 করলো, সেটা আপনারা খবর রাখছেন। একটা ভালো ম্যাচে যে কম্পিটিটিভ ম্যাচে একটা রেজাল্ট হচ্ছে, সেটা কিন্তু আপনারা জানেন না। এখানে একটু ব্র্যান্ডিং এর ব্যাপার, ব্র্যান্ডিং এর ব্যাপার নিশ্চিতভাবে। আমি সেটাও বলছি যে মানে সোশ্যাল মিডিয়া জানাতে হবে। এটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় কিভাবে সেটাকে জানাবে, যেভাবে চলছে। আমাদের সময় একেবারে শেষ। তো আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো কিছু হবে। সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কথা বলি অনেক কিছু নিয়ে, তারাও যদি একটু পজিটিভলি কথা বলতে চেষ্টা করি, তাহলে সবকিছু হয়তো বদলে যাবে। অসংখ্য ধন্যবাদ হান্নান ভাই, এবং অভিনন্দন আরও একবার যুক্ত থাকার জন্য, Thank you. আজকে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।